2004 সালের ডিসেম্বর মাস তারেক জিয়ার নিমন্ত্রণে হাওয়া ভবনে আসলেন শিল্পা শেঠি। তিনি ওখানে 2 দিন 2 রাত অবস্থান করলেও কথিত আছে উনি 1 সেকেন্ডের জন্য বাইরে বের হননি, সূর্যের আলো পর্যন্ত দেখেন। পরবর্তীতে হাওয়া ভবনের দায়িত্বে থাকা দুলাল এবং শিশির ডিজিএফআই এর কাছে বক্তব্য প্রদান করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া 5 ফুট 5 ইঞ্চি উচ্চতা সম্পন্ন সুন্দরী মেয়েদের বায়োডাটা সংগ্রহ করা হতো শুধুমাত্র তারেক রহমানের জন্য। 2005-এ মেড ইন ইন্ডিয়া খ্যাত আলিশা বাংলাদেশে একটি কনসার্ট চলাকালে তারেক জিয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় তাকে ফোর্সফুলি ডেকে আনা হয় শুধুমাত্র অনিয়মের অভিযোগ তুলে। ভারতীয় দূতাবাস তখন আপত্তি জানালে বলা হয় ভাইয়া ডেকেছে, আর সেই ভাইয়া ছিলেন তারেক রহমান, এবং অবশেষে পরবর্তীতে ভারতীয় দূতাবাসের সাহায্যেই মুক্তি মেলে। যমুনা টেলিভিশনের এক সাংবাদিকের প্রশ্নে নতুন করে বিতর্ক জন্ম নেয় আয়নাঘর বনাম হাওয়া ভবন। আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি, আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল না? আমরা আজকে এই টপিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। হাওয়া ভবন কি? হাওয়া ভবন ছিল মূলত একটি রাজনৈতিক অফিস, অর্থাৎ রাজনৈতিক পার্টি অফিসের বিকল্প। রাজনৈতিক পার্টি অফিসে যে কাজগুলো করা যায় না, হাওয়া ভবনে ওই কাজগুলোই করা হতো। পার্টি অফিস এবং ওটার মধ্যে একটু তফাৎ আছে। বনানীর এই বাড়িটির নাম হাওয়া ভবন। বাড়িটির নামকরণ করা হয়েছে কারণ ওই বাড়িটির মালিকের স্ত্রীর নাম হাওয়া, ওনার স্ত্রীর নাম হাওয়া। যেই ভবনটি ছিল দৃশ্যমান, যে কেউ চাইলেই দেখতে পারতো, পথচারীরাও চাইলেই দেখতে পারতো, কিন্তু আয়না ঘর আমরা কেউই জানি না। ক্ষমতাচ্যুত ডিক্টেটর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কিছু গোয়েন্দা সংস্থার লোকেরা ছাড়া কেউই জানতো না এই আয়নাঘর এক্সিস্ট করে। ডিজিএফআই এর সদর দপ্তরের সামনে ওই বিল্ডিং, যেই বিল্ডিং এ আয়নাঘর অবস্থিত, ওই বিল্ডিং এর সামনে কর্মরত মাহবুবুর একটি পোস্ট করেন। কে জানতো এমন পরিপাটি একটা বিল্ডিং এর নিচে এমন জাহান্নাম বানায় রাখছে। সারাক্ষণ থাকি, ডিউটি করি, অথচ কখনোই উপলব্ধি পর্যন্ত করতে পারি নাই। তাহলে এইবার চিন্তা করুন আয়না ঘর কতটা গোপনীয়তা ছিল। ওইখানের কর্মরত লোকজনও জানতো না যে এই বিল্ডিং এর নিচে এরকম একটা জাহান্নাম আছে। হাওয়া ভবনের দায়িত্বে ছিলেন, অর্থাৎ হাওয়া ভবনের মাস্টারমাইন্ড ছিলেন মূলত 3 জন ব্যক্তি। একজন ডার্ক প্রিন্স খ্যাত তারেক রহমান, দ্বিতীয় তারই বন্ধু মামুন, তৃতীয় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বাবু। অন্যদিকে আয়নাঘর পরিচালিত হয় প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা দ্বারা, যার সাথে র্যাবও সংযুক্ত ছিল, এবং এই দায়িত্বে পরিবর্তন আসতো। অর্থাৎ একটা চালাইতো রাজনৈতিক দলের কিছু নেতারা, যেইটা সকলের সামনে উন্মুক্ত, এইটার দায়ভার সবকিছুই ওই রাজনৈতিক দলের নেতাদের। একটা চালাইতো সরকারি সংস্থা, অর্থাৎ যদি কখনো কোনো সমস্যায় পড়তো, যাতে আইন শৃঙ্খলা বাহিনী পড়তো, কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না, এটা সহজেই প্রকাশ করা যাইত। ভিডিওর এই পর্যায়ে আমি শুধু হাওয়া ভবনে তারেক রহমানের কিছু কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব, যেন আয়নাঘর নিয়ে বিশ্লেষণের পর্যাপ্ত সময় বের করা যায় এবং দর্শক সহজেই বিষয়টাকে ক্যাচ করতে পারে। এক কথায় বলতে গেলে তারেক জিয়া পরিচালিত হাওয়া ভবন ছিল দুর্নীতির আখড়া। মূলত এই হাওয়া ভবনের কর্মকাণ্ডের কারণেই বাংলাদেশ 2001 থেকে 2005 পর্যন্ত টানা 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। হাওয়া ভবনের বিরুদ্ধে প্রধান কিছু অভিযোগ হলো 2005-এ দেশব্যাপী সিরিজ বোমা হামলা, যেইখানে 63টি জেলার 434টি জায়গায় বোমা হামলা করা হয়, 2 জন মানুষ মারা যায়, 50 জনের মতন আহত হয়। 10 ট্রাক অস্ত্র মামলা, যেটা পরবর্তীতে পুলিশের হাতে ধরা পড়ে। বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা, পরবর্তীতে ওই ঘটনা ধামাচাপা দিতে 21 কোটি টাকার ঘুষ বাণিজ্য হয়। বিদ্যুতের খাতে তারেকের দুর্নীতি, যেই কারণে অনেকেই ব্যঙ্গ করে ওনাকে খাম্বা তারেক ডাকে। ঘুষের টাকা সিঙ্গাপুরে পাচার, 20 কোটি 41 লক্ষ টাকা তিনি এই দফায় পাচার করেন। সৌদিতে অর্থ পাচার, 1200 কোটি টাকা তিনি এই দফায় পাচার করেন, এবং বিভিন্ন ইসলামিক সংস্থাকে, যারা আর কি কট্টরপন্থী, তাদেরকে ডোনেট করার কথা ওঠে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, 2 কোটি 10 লক্ষ টাকা, যেই মামলাটায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জেল খেটেছিলেন। নাইকো দুর্নীতি, দুবাই, মালয়েশিয়া, বেলজিয়ামে অর্থ পাচার, এবং এই অভিযোগগুলোর মধ্য থেকে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বেশ কিছু দুর্নীতিকে সত্যতা যাচাই করে। এই সমস্ত রিপোর্টের উপরে বেস করেই টানা 5 বার বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করে বেসরকারি সংস্থা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ভিডিওর শুরুতে যেই সমস্ত মেয়েদের সাথে ডার্ক প্রিন্সের অন্তরঙ্গ কাহিনী রটনা করা হয় এইগুলার একটারও প্রমাণ হয়নি। সব থেকে মজার বিষয়, যেইভাবে এই বিষয়টা প্রচার করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের মেয়েদের লিস্ট করা হতো, কিন্তু এখন পর্যন্ত কেউ কোনোদিন কোনো অভিযোগ করেনি। হাওয়া ভবন থেকে উঠে আসা পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই কথা বলাই যায় যে এইখানে ভবনটি দৃশ্যমান ছিল। এই ভবনের মালিককে সবাই জানতো, এই ভবন কে ভাড়া নিয়েছে সবাই জানতো, এই ভবনে কি হয় সবাই জানতো, এবং এই ভবনটির প্রধান উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় ক্রয় বিক্রয় টেন্ডারে ভাগবাটোয়ারা করা, পার্সেন্টেজ খাওয়া। এছাড়াও বড় বড় পদে বসানোর জন্য লবিং বাণিজ্য হতে এইখান থেকে। এই সকল কাজের জন্য প্রয়োজনে কাউকে ভয়ভীতি প্রদর্শন, এখানে নিয়ে আসে টর্চার করা, এই সমস্ত জিনিসের কিন্তু কোনো ভ্যালিড প্রমাণ নেই। তারপরও মানুষজন বলতেছে যেহেতু পদ বাণিজ্য করতো, কাউকে ধরে এনে টর্চার করতেও পারে। কখনোই কাউকে মেরে ফেলার বা কাউকে এখানে এনে হুমকি দিয়ে আটকিয়ে রেখে বিভিন্ন দিন টর্চার করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই হাওয়া ভবনের সাথে সরকারি কিছু মন্ত্রী জড়িত থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি, ইভেন কি একজন পুলিশও না। এক কথায় আমরা হাওয়া ভবনকে বর্তমান বাংলাদেশের সংসদের সাথে তুলনা করতে পারি, বা প্রতিটি ডিক্টেটর শেখ হাসিনার আওয়ামী নেতাদের বাড়ির সাথে তুলনা করতে পারি। কারণ ওই হাওয়া ভবনে যেই কাজগুলো হইতো, একটা সাধারণ ছাত্রলীগের নেতা 2000 কোটি টাকা পাচার করে দিয়েছে। চিন্তা করেন এখন প্রতিটা বাড়িতে ওই একই কাহিনী হয়, তাহলে কি প্রত্যেকটা বাড়ি এক একটা হাওয়া ভবন? আমাদের সংসদ ভবন হাওয়া ভবনদের মাস্টারমাইন্ড। অন্যদিকে আয়না ঘরের পুরো কনসেপ্টই আলাদা। হাওয়া ঘর যদি চলে সোজা, আয়না ঘর কখনোই সোজা দিকে যায়নি। এইখানে স্রেফ বিরোধী মত দমনের জন্য শেখ হাসিনা ডিক্টেটর হয়ে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করতেন। যেইখানে আর্থিক লেনদেন কোনো মুখ্য বিষয় ছিল না, 2 টাকা পাইলে পাইলাম, নাইলে না। আমি 1 মাস পর পরই প্রধানমন্ত্রী থেকে পুরস্কার পাবো, টাকা পাবো, উপটোকন পাবো, প্রমোশন পাবো। বিভিন্ন অন্যায় কাজের উপর, বিভিন্ন অন্যায় আদেশের উপর কেউ যারা মেনেছে তারা ভালো ভালো জায়গায় পোস্টিং নিয়ে থেকেছে। এটাই ছিল মুখ্য বিষয়। চীনা সরকার ক্ষমতায় আসার পরে 2009 থেকে 2021 পর্যন্ত টোটাল 605 জন লোক গুমের শিকার হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে এর মধ্যে 402 জনকে সরাসরি সরকারি মদদে রাষ্ট্রীয় কাজে গুম করা হয়েছে। গুমের ঘটনা এবং এই আয়নাঘর এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে বাংলাদেশে মায়ের ডাক নামে একটা সংগঠন তৈরি করতে হয়। কারণ তারা জানে না তাদের ফ্যামিলির পরিবারের লোকজন কোথায় যাচ্ছে, তারা কি মারা গিয়েছে, আদতে বেঁচে আছে, কোথায় গিয়েছে, কিচ্ছু না। আয়না ঘরের উল্লেখযোগ্য বন্দীদের মধ্যে নর্থ সাউথের অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, অনিরুদ্ধ কুমার রায় একজন ব্যবসায়ী, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, মীর কাসেম আলীর ছেলে, ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আজমি, প্রবাসী সেলিম সহ। শুনে অবাক হবেন যে শুধুমাত্র কোরআন শরীফ শিখতে যাওয়া ইন্টার পড়ুয়া বাচ্চা অলমোস্ট, তাকেও ধরে নিয়ে টর্চার করা হয়। কলেজ ছাত্র মোহাম্মদ ফয়েজকে 72 দিন আয়না ঘরে বন্দী রাখা হয় এবং পরবর্তীতে 770 দিন জেলে রাখা হয়। আয়না ঘরে থাকা যে সমস্ত ব্যক্তিকে পরবর্তীতে আটক দেখানো হইতো, তাদেরকে সাধারণত জঙ্গি বলে চালিয়ে দেওয়ার জন্য বিভিন্ন বই ওই সমস্ত র্যাবের কর্মকর্তারা কিনে তাদের সামনে রেখে ওইগুলো নিয়ে প্রেস কনফারেন্স করতো। আয়নাঘর কেমন ছিল? আয়নাঘরের বর্ণনায় একাধিক ব্যক্তি বলেছেন ওইখানে তারা এমন একটি রুমে থাকতেন যেইখানে কমোড এবং স্পেস মিলিয়ে একটা মানুষের শোয়ার জায়গা। কেউ যদি ওইখানে সরাসরি টান টান হয়ে শোয় তাহলে তার পা বাথরুমের প্যানের মধ্যে ঢুকে যাবে। ইটের বিছানা এবং ইটের বালিশে মানুষজনকে যুগের পরে যুগ রাখা হতো এবং রুমের মধ্যে ইটের সমান একটা ভেন্টিলেটরের জায়গা রাখা হলেও দিনের অধিকাংশ সময় বন্দীদের চোখ বাঁধাই থাকতো। তারা যদি টয়লেটে যাওয়ার ইচ্ছা হইতো দরজা খুলে গার্ডের সামনে টয়লেট করা লাগতো। কি অমানবিক একটা ডিউটি! একজন গার্ড সরকারি কর্মকর্তা ডিউটি দিচ্ছে আর একজন টয়লেটে বসে প্রাকৃতিক কাজ করতেছে, খুবই অমানবিক। এইখানে হিউম্যান রাইটস এতটাই ভায়োলেশন হয়েছে, সংস্থাগুলো এখন এই জিনিসটাকে, এই আয়নাঘরের নির্যাতনকে কি হিসাবে স্বীকৃতি দেবে এটা নিয়ে হিমশিম খাচ্ছে। শুধুমাত্র বাথরুমে পানি ব্যবহার করার জন্য তাদের হাত করার এক সাইড খোলা হতো। একদিকে তাদের উপরে চলতো অকথ্য নির্যাতন, অন্যদিকে তাদের পরিবারের কাছে তাদের ফোন ব্যবহার করেই চাওয়া হতো চাঁদা, যাতে তাদের পরিবার চাঁদাবাজ ভেবে এই ঘটনা অন্যদিকে মোড় নেওয়ায়। পিএইচডি করা এনামুল হককে বিমানবন্দর থেকে তুলে নিয়ে যায়,
কারণ উনি ফেসবুকে সরকারের কিছু কার্যক্রমের সমালোচনা করে পোস্ট করেছিলেন। এরপর ওনাকে অকথ্য ভাষায় গালাগালি করে নির্যাতন করা হয়। অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমার এভাবে দুই হাতটা এরকম বাঁধে, আমার দুই পা বাঁধে, এর মধ্যে দিয়ে এই দিক দিয়ে একটা বাঁশ মতো ঢুকায়, আমি তো চোখ বাঁধা দেখতে পাচ্ছি না, বাঁশ মতো এরকম আড়াআড়ি ঢুকাই দেয় এবং আমার পায়ের উপরে এখানেও আড়াআড়ি একটা বাঁশ মতো রেখে দেয়। তো দুইটা বাঁশ, আমার দুই পায়ের উপর আড়াআড়ি একটা, আমার হাতের উপর আড়াআড়ি একটা। আর এই দুই বাঁশের উপরে মানে এই বাঁশের উপরে 2-4 জন, ওই বাঁশের উপরে 2-4 জন এরকম দাঁড়ায়, মানে রুটি বলার মতো, যেরকম মানে আমরা যেরকম বেলন দিয়ে রুটি বলি এইরকম একদম চাপ দিয়ে এরকম বলতেছে। আমি তো চিল্লাই করছি। অন্যদিকে ওনার স্ত্রীকে ফোন করে চাওয়া হয় চাঁদা। রাত 12টার সময় আমার হাজবেন্ডের নাম্বার থেকে আমার মোবাইলে কল আসলো। আমার মোবাইল তো ওদের কাছে, আমার মোবাইল থেকে ওকে কল দিছে। শুধুমাত্র এই লেখালেখি করার কারণে তুলে নিয়ে যাওয়া সেনাবাহিনীর আরেক কর্মকর্তার মতে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে এবং সেইখানে প্রচন্ড নির্যাতন করা হতো লোকদেরকে। কয়েকজন গুটি কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে। এইখানে যে শুধুমাত্র সরকারের বিভিন্ন প্রকল্পের সমালোচনা করা হতো এমনটা না, গুম হওয়া অধিকাংশই ভারতের সমালোচনায় ব্যস্ত ছিল। অর্থাৎ গুম করা ব্যক্তিদের দুইটা পয়েন্টের উপর ভিত্তি করে গুম করা হতো। এক, সরকারের জন্য বিপজ্জনক; দুই, ভারতের সমালোচনা। জেনারেল আজমির সর্বশেষ পোস্ট ছিল ভারতের একটা হাতে নিয়ে সমালোচনা করা। আয়না ঘরে যে প্রচন্ড নির্যাতন করা হতো এর কয়েকটি বর্ণনা ভুক্তভোগীদের সরাসরি রেকর্ড আপনাদেরকে শোনাই। কিছুক্ষণ পরে নিয়ে গেল ইন্টারগেশন রুমে। এয়ার ফ্রেশনারের ঝাঁঝালো ঘ্রাণ, মাথার ঠিক উপরে দেওয়াল ঘড়ি, চারপাশ স্তব্ধ, ঘড়ির টিকটিক আওয়াজ মগজে ঠেকছে। দুর্বিষহ দিনের শুরু, পালা করে জিজ্ঞাসাবাদ আর নির্মম মাইর। এত নির্মম ভাবে মানুষকে মারে শরীরের হাড্ডি মাংস যাতে এক হয়ে যায়। নার্সের ছাত্র মোহাম্মদ হাফেজ আয়না ঘরের বর্ণনা দিতে গিয়ে বলেন, ছোট্ট রুম, লম্বাটে সেই, এক পাশে একটা খাট পাতা, পুরো রুমে ছাদের সাথে লাগানো একটা জানালা, দেখার উপায় নেই বাইরে কি হচ্ছে। দরজায় ডাবল লেয়ার, একটা জেলখানার মতো শিক, সাথেই লাগো আর একটা কাঠের দরজা, মাঝখানে একটু ছিদ্র, সেটাও বন্ধ থাকে, ভেতর থেকে খোলার উপায় নেই। দরজার নিচের দিকে ছোট্ট একটা জায়গা, খাবার ওদিক দিয়েই দেয়। বুঝতেছিলাম কোথাও কোনো ক্লু পাই কিনা। দেওয়াল এবড়ো থেবড়ো, লেখার সুযোগ নেই কোনো। রুমের এক কোনায় অত্যাধুনিক সিসি ক্যামেরা, বিশাল বড় এক্সস্ট ফ্যান, বাইরের শব্দ যেন কানে না আসে, যেন অনুমানও না করা যায় কোথায় আছি। এত জোরে আওয়াজ করে ঘুরতো যেন জেট বিমান যাচ্ছে। তখন সিটি কর্পোরেশন নির্বাচন ছিল, মাইকিং হতো, তাই প্রায় সারাদিনই চলতো। মনে হতো একটা কবরের মধ্যে আছি, আমি একা আর কেউ নেই। বাইরের মানুষের কাছে হয়তো আমি মৃত, কিন্তু আমি জানি আমি জীবিত। মুনকার নাকির প্রশ্ন জিজ্ঞেস করছে, সন্তোষজনক উত্তর না দিলে নির্মম অত্যাচার। এইরকম ঠিক 30টা রুম ছিল ডিজিএফআই পরিচালিত ওই আয়না ঘরে। নির্যাতনের বর্ণনায় ফয়েজ বলেন, 24 ঘন্টাই চোখ বেঁধে রাখতো, এমনকি রুমের মধ্যেও। সূর্যের আলো তো দূরে থাক, আলো দেখারই সুযোগ নাই। গার্ড না থাকলে মাঝে মাঝে চোখের নিচ দিয়ে আশেপাশে দেখতে চাইতাম। আমার চশমার পাওয়ার -3x50, একটু দূরেই ঝাপসা দেখি, তাই খুব একটা লাভ হয়নি। 24 ঘন্টা হাতে হ্যান্ডকাপ পরা থাকে। রাত 9টা থেকে 3টা পর্যন্ত 2 হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ দিত। রাতে যে একটু ঘুমাবো সেই সুযোগ নেই। কিছুক্ষণ বসে দেয়ালের সাথে হেলান দিয়ে, কিছুক্ষণ উপর হয়ে। কত জঘন্য। ওয়াশরুমে গেলে শুধু এক হাতেরটা খুলতো, হাতে দাগ পড়ে গিয়েছিল এভাবে। মেঝেতে একটা কম্বল বিছানো ছিল, এত নোংরা, এর উপর উঠলেই শরীরে চুলকানি হয়। বাধ্য হয়ে মেঝেতে ঘুমাতাম, উপর হয়ে 2 হাত পেছনে রেখে মেঝেতে ঘুমাতে কেমন লাগতো। এই আয়না ঘরে যাকে একবার ধরে নেওয়া হইতো কারোই মুক্তি মিলতো না। যদিও বা কারো প্রয়োজন তাদের কাছে শেষ হয়ে যেত, তাকে তারা মেরে ফেলতো। হয়তো তার মাথায় হেডশট করতো, অথবা পলিথিন দিয়ে শ্বাসরোধ করত। মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে এসআই মাসুদ রানা আরো জানান, এই লাশের সাথে করা হতো সব থেকে অমানবিক কাজ। তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। পরিবার তাদের সদস্যদের মৃত লাশটাও পেত না, এবং যাদেরকে মেরে ফেলা হইতো না বা অ্যারেস্ট দেখানো হইতো না, তারা ওইখানে যুগের পর যুগ করত মানবতার যুগ। ব্যারিস্টার আরমানকে ধরে নিয়ে যাওয়া হয় ঠিক
এই অবস্থায় দীর্ঘ 1 যুগ পরে তাকে যখন আয়নাঘর থেকে উদ্ধার করা হয় তখন তার অবস্থা অনেকটা এমন। আব্দুল্লাহ আজমিকে তুলে নিয়ে যাওয়ার সময় উনি ছিলেন ঠিক এমন, যখন ওনাকে আয়নাঘর থেকে উদ্ধার করা হয় তখন ওনার অবস্থা ঠিক এমন। এই আয়নাঘর এক অসহনীয় নির্যাতনের জায়গা। শেখ হাসিনা ডিক্টেটর এবং তার গোয়েন্দা সংস্থা এইটা এতটাই গোপনে পরিচালনা করত, বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থা পর্যন্ত, মানবাধিকার সংস্থা পর্যন্ত এইটার খোঁজ পায়নি। এভাবেই নির্যাতন করে, বিরোধী মত দমন করে, ভারতকে খুশি করে তিনি তার ডিক্টেটরশিপ জারি রেখেছিলেন প্রায় 2 যুগ। হাসিনা এই সমস্ত অভিনয়ে, এই সমস্ত কার্যক্রমে এতটাই পারদর্শী ছিলেন যে তিনি ইলিয়াস হোসেনকে খুন করে, পেট কেটে, ভুঁড়ি বের করে ওখানে ইট ঢুকিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভাসিয়ে দিয়ে ইলিয়াস আলীর বাসায় গিয়ে তার মেয়ের সামনে কান্নার অভিনয় করে তাকে সান্ত্বনা দিতেন। আমি আমার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশি তারুণ্যের কাছে অনুরোধ করব, আপনারা এইরকম মিম বানাবেন না। আপনারা কখনোই হাওয়া ভবনের সাথে আয়না ঘরের তুলনা করতে পারেন না। একটা দুর্নীতির জায়গা আর একটা মানুষকে আটকে রেখে নির্যাতনের জায়গা, একটা টাকা পাচারের জায়গা আর একটা মানুষকে বছরের পর বছর সকল সামাজিক পারিবারিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে বন মানুষের মতন আটকে রাখা। আয়না ঘরের তুলনা চলে শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি কনস্ট্রেশনের সাথে। হিটলার লক্ষ লক্ষ ইহুদিকে মেরেছে। আপনারা যদি কখনো এই কাহিনী পড়েন এবং আয়নাঘরের কাহিনী সম্পূর্ণ জানেন, আপনার মনে হবে হিটলার এখনো হাসিনাকে ধরতে পারেনি। কারণ হিটলারের ওই খুন করা ইহুদিদেরকে ধরে আনা যুদ্ধের সময় দেশের মানবাধিকার পরিস্থিতি ওই সময় ঠিক থাকে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোটা পৃথিবীতে মানবাধিকার বলে কিচ্ছু ছিল না এবং সকলেই জানতো হিটলার যাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তারা কেউ বাঁচবে না। অথচ গণতান্ত্রিক দেশ দাবি করে, গণতান্ত্রিক সরকার দাবি করে এই ডিজিটাল যুগে এই সময় এসে একজন ডিক্টেটর তার ডিক্টেটরশিপ চালু করার জন্য মানুষকে অভাবনীয় নির্যাতন করত। তার পরিবার জানতোই না যে তার লোক কোথায়, তার সদস্য কোথায়। শুধুমাত্র তার ডিক্টেটরশিপ চালু করার জন্য, তার বিরোধী মত দমনের জন্য প্রবাসী, ছাত্র, পিএইচডিধারী, জেনারেল, হুজুর, মাস্টার যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে গিয়ে যুগের পর যুগ আটকে রাখা, ইটের উপরে ঘুমাইতে দেওয়া, নখ তুলে নেওয়া, পেট কেটে ইট ভরে দেওয়া, হাত পা কেটে দেওয়া, ভেঙে দেওয়া, চোখ তুলে নেওয়া, যত প্রকার নির্যাতন আছে সবকিছু তারা করত এবং অবশেষে ওইখান থেকে 90%কেই তারা মেরে পতেঙ্গা সমুদ্র সৈকতে বা হেডশট দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিত, সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। এবং আমি এই ভিডিওর মাধ্যমে ঘোষণা দিচ্ছি, আমি খুব সুন্দরভাবে ঘটনাগুলো জেনে হিটলার বনাম শেখ হাসিনা কে গিয়ে একটা ভিডিও বানাবো। ভালো থাকবেন।